বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নিপা ঢাকা রানীগঞ্জ থেকে বলছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর শুরুতে দেখিয়ে দিলাম আজকের ব্লগে আমার কি থাকবে। তো আর পুরো ব্লগটা দেখতে হলে লোবাবাস ব্লগ এন্ড কিচেনের সাথেই থাকুন। আর প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো এখানে আজকে শুক্রবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সবাই সকালে নাস্তাটা করে নিচ্ছে। তো আজকে বাইরে থেকে নাস্তা কিনে এনেছিল। আজকে নাস্তায় ছিল রুটি, নান রুটি, পরোটা, ভাজি আর স্যুপ। আর শুক্রবার বলতে কিন্তু স্পেশাল কিছু। আর এদিকে খালা হচ্ছে নাস্তার জন্য সপ্তাহে আমি যে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি সেই রুটি আর পরোটাগুলো খালা বানিয়ে নিচ্ছে। খালা বানিয়ে হালকা করে সেঁকে রেখে দেয়, তারপর ঠান্ডা হলে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিই। তো আমি কিভাবে একবার সপ্তাহের জন্য রুটি সংরক্ষণ করি সে দেখতে হলে ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে। আর এভাবে রুটি রাখলে কিন্তু আপনারা প্রায় এক সপ্তাহের মতো রুটি রেখে খেতে পারবেন। আর এদিকে চলে এলাম আমি আমার নাস্তাটা করতে। এখন আমি এই নাস্তা খেয়ে নিব। এখন বাজে সকাল 10টা। সকাল থেকে উঠতে সব কাজ গুছাতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক নাস্তাটা এখন করে নিচ্ছি। সবার নাস্তা খাওয়া শেষ আর আমি এখন নাস্তা খেতে বসলাম। আসলে আমাদের জীবনটা এরকম, সবাই খাইয়ে দেয় শেষ করে তারপরে নিজেদেরটা করতে হয়। কারণ নিজেরটা আমি যদি আগে নিজের কথা চিন্তা করি তাহলে তো ঘর চলবে না। আগে সবার কথা, পরিবারের সবার কথা চিন্তা করে তারপর কিন্তু আমরা যারা মা, যারা গৃহিণী আছি তাদের কিন্তু সবার পরে তাদের কথা চিন্তা করতে হয়। তো যাই হোক এটাই জীবন, এটাই মেনে নিতে হবে, করার কিছু নেই। তো চলুন নাস্তাটা করে নিই। আর আজকে স্যুপটা বেশি ভালো ছিল না, স্যুপটা একটু পাতলা ছিল। এই স্যুপটা কিন্তু সাধারণত অনেক ঘন হয়, কিন্তু জানি না কোন হোটেল থেকে এনেছে। স্যুপটা একটু পাতলা ছিল। আমাদের এখানে একটা স্পেশাল স্যুপ পাওয়া যায় আমাদের এই এলাকার দোকানে আর কি। তো ওইটা থেকে মনে আনিনি। তো যাই হোক নাস্তা টাস্তা করে ওদিকে খালা ঘর টর বিছানাদারি গুছিয়ে সব ঘর টর ঝাড়ু দিয়ে গেছে। আজকে খালা বললো যে ঘর মুছবে না, তো অসুবিধা নেই, একদিন না মুছতে কিছু হবে না। আর এদিকে যে বিছানার চাদরগুলো তুলে রেখেছিলাম, তো আমি একটা একটা করে জমিয়ে রাখি, তারপরে সপ্তাহে একদিন সব বিছানার চাদরগুলো ধুয়ে দিই প্রতি শুক্রবারেই। তো আজকে যে 4টা বিছানার চাদর একসাথে দিয়ে দিলাম মেশিনে। আর আমার এই মেশিনটা কিন্তু 10 কেজি ওয়েটের মেশিন। তো এখানে 4টা বিছানার চাদর, বালিশের কাপড় সহ খুব সুন্দরভাবে ধোয়া যায়। আর পাতলা কম্বলগুলো কিন্তু এই মেশিনটাতে ধোয়া যায়। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মেশিনটা কেনাতে আমার অনেক উপকার হয়েছে। কারণ আজকাল খালারা কিন্তু কাপড় ধুতেই চায় না, আর ধুলেও তেমন পরিষ্কার করে ধোয় না। তো আমার তো একটু পছন্দ হয় না, তাই যে মেশিন কিনে নিয়েছি। তো রুটিগুলো খালা ছেঁকে দিয়ে গেছে, এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো আমি প্রথমে এই যে রুটির বক্সটার মধ্যে ভালো করে মুছে নিয়েছি আর কাগজ বিছিয়ে নিলাম। চাইলে আপনারা কিচেন টিস্যু বিছিয়ে নিতে পারেন, তো আমার কিচেন টিস্যু ছিল না, তাই আমি এখানে যে কাগজ বিছিয়ে নিয়েছি। কাগজগুলো কিন্তু পরিষ্কারই, বাচ্চাদের খাতা লেখে তো পুরোখান থেকে খাতা কাগজ ছেড়ে নিয়েছি পরিষ্কার পৃষ্ঠায়। তো এই যে এখন একটা একটা করে আমি রুটি পরোটা এভাবে একটার পর একটা রেখে দেবো। আর এইভাবে রুটি রাখলে কিন্তু আপনারা এক সপ্তাহের মধ্যে সংরক্ষণ করতে পারবেন। এখানে কিন্তু রুটিও ছিল, পরোটা ছিল, আর কিছু রুটি দেখলাম খালা বেশি ভেজে ফেলেছে। যাই হোক অসুবিধা নেই, চুলায় দিলে আবার নরম হয়ে যাবে। তো এই তো এভাবে আমি সম্পূর্ণ রুটিগুলো রেখে দিব। তারপরে এর উপরে কি করতে হবে, এর উপরে আরো 2টা কাগজ আমি এভাবে রেখে দিব। কারণ না দিলে কিন্তু যে আপনার যে বক্সের যে ঢাকনাটা এটা ঘামিয়ে ফ্রিজে রাখলে কিন্তু পানি পড়ে রুটিগুলি নষ্ট হয়ে যাবে। এভাবে অবশ্যই কাগজ দিয়ে রাখতে হবে। তারপরে এটাকে নরমাল ফ্রিজে আমি রেখে দেব। চাইলে আপনারা ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন। ফ্রোজেন করে সংরক্ষণ করলে একটার পর একটা পলি দিয়ে আপনাদেরকে সংরক্ষণ করতে হবে। আর এই ফাঁকে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এখানে 1 কেজি খাসির মাংস ছিল, ফ্রিজে ভিজিয়ে নিয়েছি সেটা। তো আজকে ভাবলাম যে খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করি, কাচ্চি বিরিয়ানি। তো শুক্রবার মানেই হলো কিন্তু ভালো মন্দ একটু খাওয়া দাওয়া। আর সারা সপ্তাহ আমরা যাই খাই না কেন শুক্রবার হলে একটু বিরিয়ানি, একটু তেহারি, একটু পোলাও মাংস এসব খেতে মনে চায়। তো সবারই, বাচ্চাদেরও কিন্তু তার বাইরে না, বাচ্চারা কিন্তু বেশি খেতে চায়। তো এই জন্য ওদের জন্যই ভাবলাম যে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করি। আর ভালোই হলো, এদিকে অনেক বৃষ্টি নেমেছে। তো বৃষ্টির ওয়েদারে কিন্তু গরম গরম কাচ্চি বিরিয়ানি খেতে ভালোই লাগবে। গরম থাকলে কিন্তু আবার বিরিয়ানি পোলাও এগুলি খেতে ভালো লাগে না। তো একটু ঠান্ডা আবহাওয়া থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই বাইরে একটু ভিডিও করে ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও। তো আমাকে একটু ভিডিও করে এনে দিল।
তা আমার ছেলে মেয়ে কিন্তু আমাকে ব্লগিং এর কাজে অনেক হেল্প করে, এবং ছেলে মেয়ে দুজনেই ওরা আমার ভিডিও করে দেয়, আবার ভিডিও এডিটিং কাজে অনেক কিছুতে হেল্প করে। তো এই যে এখন অফ ক্যামেরা কিন্তু আমি সব মশলাপাতি রেডি করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপরে হচ্ছে আলু ভেজে নিয়েছি, কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে কিছু কাঁচা পেঁপে খোসা সহ বেটে নিয়েছি অল্প একটু, প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে সেই তেলটাই নিয়েছি 1 মুঠোর মতো কিশমিশ, জর্দা রং, আর হচ্ছে মাংসটাকে লবণ দিয়ে আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু পানি ঝরিয়ে রাখতে হবে। আর এদিকে আমি এই হচ্ছে রাঁধুনি যে কাচ্চি বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেই প্যাকেটের মশলাটা পুরোটাই ঢেলে দিলাম। এখানে 1 কেজি মাংসের জন্য কিন্তু একটা প্যাকেটই যথেষ্ট। আর এক্সট্রা করে কোনো আদা রসুন গরম মশলা অ্যাড করতে হবে না, এখানে সব দেওয়া আছে। আর ওদিকে আমি কিন্তু ওই যে দুধের একটা বাটিতে দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে কিন্তু আমি দুধ আর ঘি একসাথে রেখে দিয়েছি, তো ওটা আমি পরে ব্যবহার করব। তো এখন আমি সব যে মানে বাটা উপকরণগুলো এগুলো সব আগে মিশিয়ে নেব। তো মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি প্যাকেটের মশলাটা, তারপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁপে খোসা সহ বেটে রেখেছিলাম সেই বাটাটা। তো 1 কেজির জন্য আমি এখানে প্রায় 2 চা চামচের মতো কাঁচা পেঁপে বাটা আর 2 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিলাম 1 মুঠোর মতো কিশমিশ, আলু বোখারা আপনারা কিন্তু এই দুটো অবশ্যই দিবেন। আমার আলু বোখারা ছিল না, তাই আমি কিশমিশটা শুধু ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা কিন্তু পরিমাণ মতো বুঝে দিবেন, কারণ মাংসটা কিন্তু আমার লবণ পানিতে ভিজানো ছিল। এখন আমি এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আর সাথে আমার টক দই ছিল না বাসায়, তো টক দই না থাকলে আমি কি করি, একটু ভিনেগার আর হচ্ছে দুধ দিয়ে দিই, তাহলে ওটা টক দইয়ের কাজ করে। চাইলে আপনারা ভিনেগারের বদলে লেবু রস অথবা দুধ ব্যবহার করতে পারেন। আর যদি বাসায় টক দই থাকে তাহলে কিন্তু টক দইটা ইউজ করতে পারেন। তো এদিকে আমি যে দুধ দিয়ে দিলাম, গরুর দুধ দিয়ে দিলাম, আর ভিনেগার দিয়ে দিব। আর পরে অবশ্য আমার মনে পড়েছিল আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, এটা পরে অ্যাড করেছি, আমার প্রথমে মনে ছিল না। গুঁড়া দুধটা অ্যাড করলে কিন্তু একটা ক্রিমি ফ্লেভার আসে। আর এখানে যে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এর অর্ধেকটা আমি এখন মাংসে দিয়ে দিব, আর অর্ধেকটা পরে দেব। অবশ্যই এখানে বেরেস্তা পেঁয়াজটা ব্যবহার করতে হবে, কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না, যেহেতু মাংসটা দমে রান্না হবে। আর যে পেঁয়াজ আর আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বাবুর্চিরা কিন্তু যখন রান্না করে তখন কিন্তু ওরা কিন্তু পেঁয়াজ যে বেরেস্তা করে সেই তেলটা দিয়ে কিন্তু ওরা রান্না করে। তো আমাদের বাসায় যখন অনুষ্ঠান হয়েছে আমি বাবুর্চি রান্না করেছি, তখন আমি দেখেছি যে ওরা আগে পেঁয়াজটা তেলে ভেজে নেয়, তারপর ওই পেঁয়াজটা ব্যবহার করে এবং ওই তেলটা ব্যবহার করে, ওই তেলটা কিন্তু ওরা ফেলে দেয় না। তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর কাচ্চি বিরিয়ানিতে কিন্তু আমার যত সম্ভব জানি আমি কাঁচামরিচ ইউজ করে না, তো এই জন্য আমি কোনো কাঁচামরিচ ইউজ করিনি। আর যদি আপনারা একটু ঝাল পছন্দ করেন তাহলে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো যেহেতু আমার মশলার প্যাকেটটা আমার মনে হয় যথেষ্ট পরিমাণে ঝাল থাকে, তাই আমি আর এক্সট্রা করে কোনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম না। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো আদা রসুন বাটা অ্যাড করিনি, কারণ সমস্ত উপকরণ কিন্তু এখানে পাউডার হিসেবে দেওয়া আছে মশলার মধ্যেই। তাই এখন আমার মনে পড়েছে যে আমি এখানে একটা উপকরণ দিতে ভুলে গেছি, সেটা হলো চিনি। তো সামান্য পরিমাণে একটু চিনি কিন্তু অ্যাড করতে হবে মশলায়, মাংসের সাথে, তা না হলে কিন্তু ভালো স্বাদ আসবে না। তো এই যে এখন আমি এটার মধ্যে কিন্তু 1 চা চামচের মতো চিনি অ্যাড করব, আর দিয়ে দিব 2 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে, তারপর আমি এটাকে ভালোভাবে আবার মাখিয়ে একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে। যদি আপনারা দেখেন মাংসের পিসটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 2 ঘন্টার মতো ম্যারিনেট করতে হয়। আর যদি আমার মাংসের পিসগুলো যেহেতু ছোট ছিল, তাই আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করেছি, তা না হলে কিন্তু 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। মাংসের সাইজ বুঝে আপনারা ম্যারিনেটের সময়টা রাখবেন। তো যেখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব।
তো অনেক সময় আমি এটা করি, বাসায় অনেকে মনে করেন যে উপকরণ না থাকলে, এটা না থাকলে মনে রান্না হবে না। আসলে তা কিন্তু না। আমরা কিন্তু হাতের কাছে থাকা ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা ভালো মতো যেকোনো রান্নাই ভালো মতো করতে পারি, যদি আমরা রান্নাটা ঠিক মতো করতে পারি। যদি আপনি ভালোভাবে রেসিপিগুলো ফলো করে সুন্দরভাবে রান্না করেন তাহলে কিন্তু যেকোনো রান্নাই কিন্তু অনেক সুস্বাদু হয়। এখানে আমি যে ভালো করে মাখিয়ে রাখলাম, এখন এটাকে আমি ১ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আর এটা কিন্তু আমি ফ্রিজে ম্যারিনেট করব না, আমি এটাকে বাইরে ম্যারিনেট করে রাখবো। ওদিকে আমি ১ ঘন্টা পরে চলে আসলাম। আমি আগে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, এখানে পানি ফুটে উঠেছে। তো ওটার মধ্যে আরেকটা রাঁধুনি প্যাকেটের মধ্যে আরেকটা ছোট প্যাকেট থাকে, ওটার মধ্যে আস্ত গরম মসলা, শাহি জিরা, কাবাব চিনি এগুলো থাকে। এগুলো দিয়ে এখন আমি চালটাকে ফুটিয়ে নিব। 70% চালটাকে ফুটাবো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিবেন, চালের পানিতে লবণটা দিতে হবে, তা না হলে কিন্তু চালের মধ্যে লবণ ঢুকবে না। পরে কিন্তু লবণ অ্যাড করলে হবে না, পানির মধ্যে লবণটা দিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ আর প্যাকেটে যে মশলাটা ছিল, আস্ত মশলাগুলি সব দিয়ে দিয়েছি। আর চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এই চালটাকে আমি দিয়ে দিব, দিয়ে 70% কুক করে নেব। আর চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে কিন্তু চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর পোলাওটা খুব ঝরঝরে হয়। তো দেখেন চালটা আমার ঝরঝরে মানে 70% কুক হয়ে গেছে। এখন আমি একটা বড় এরকম চালনিতে এটাকে ঢেলে নিব, আর ঢেলে একটু ঠান্ডা করে নিব, একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব, যাতে চালটা ওভার না হয়। এদিকে আমি ১ ঘন্টা পরে চলে আসলাম। এখন অবশ্যই নন স্টিকের প্যান, নয়তো আপনারা চাইলে যে কোনো মোটা তলাযুক্ত হাঁড়ি নিবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে মাংসটা। এই ক্ষেত্রে কিন্তু দস্তার অথবা মানে যদি আপনারা নেন তাহলে অ্যালুমিনিয়াম নিলে মোটা তলাযুক্ত নিবেন, আর নয়তো নন স্টিকই ভালো। তো আমি একটা নন স্টিকের প্যান কড়াই নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম, ওর উপর দিয়ে দিলাম ভাজা আলুগুলো আমি জর্দা রং আর সামান্য লবণ দিয়ে ভেজে রেখেছি। আর এই কাচ্চি বিরিয়ানির আলুটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এখন যে পেঁয়াজটা ছিল, বেরেস্তা ছিল, তো সেখান থেকে কিছু বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিব। আসলে কথা বলতে গেলে অনেক সময় হয়ে যায়, প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কিছু কিশমিশ আর হচ্ছে গিয়ে অর্ধেকটা এখন আমি দিয়ে দিলাম। আর আরেকটু বেরেস্তা রেখেছি, সেটা মানে লাস্ট ফিনিশিং এর সময় দেব। তো এখন আমি এর মধ্যে যে দুধ আর যে ঘি গুলিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে কিছুটা পরিমাণ দুধ আর ঘি মাংসের মধ্যে দিব, আর বাকিটা রেখে দিব চালের উপরে দেওয়ার জন্য, ভাতের উপরে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা লিকুইড দুধ অথবা যে কোনো দুধ ব্যবহার করতে পারবেন। তো এখন আমি চালটাকে ঢেলে দিলাম, আর চালটাকে এভাবে সুন্দর করে মাংসের উপরে বিছিয়ে দিব। এখন আমি যে জর্দা রংটা করে রেখেছিলাম, তো এখানে একটু মাঝখানে একটু করে জর্দা রং দিয়ে দিব। জর্দা রঙের জায়গায় চাইলে আপনারা যে কোনো ইয়েলো ফুড কালার অথবা জাফরান ইউজ করতে পারেন। তো এখন আমি যে ঘি আর দুধের মিশ্রণটা রেখেছিলাম, সেটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব, চালের উপর দিয়ে দিব। আর এখন যে বাকি বেরেস্তা ছিল সেটা আমি চাউলের উপর দিয়ে ভাতের উপর দিয়ে আমি একটু আগে দিয়ে দিলাম, ছড়িয়ে দিই। এটা যেহেতু আমি নন স্টিকের পাত্র নিয়েছি, যে ঢাকনাটা কিন্তু খুব হয়ে আটে, সাইড দিয়ে কিন্তু হাওয়া বেরিয়ে যায় না। হাওয়া বের হওয়ার জন্য যে ছোটটা, এটা আমি একটা কাগজ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি। তো ফুটাটা কিন্তু অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে নেবেন। আর এখন হাই হিটে আমি এটাকে 5 মিনিট রান্না করব, কোনো ছাড়া, কোনো নিচে কোনো তাওয়া ছাড়া আমি সরাসরি এটাকে চুলায় দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করব। আর এদিকে কিছু থালা বাটি রয়ে গেছিল, তো সকাল থেকে কিন্তু ধুতে আছে, এই পর্যন্ত 3-4 বার না হলে থালা বাটি ধুলাম। থালা সকালে ধুয়ে দিয়ে গেছি, তারপরে একটু পর পরে বের হচ্ছে, এখনো কিন্তু অনেকগুলো বের হচ্ছে। তো সাথে ধুয়ে নিলে কিন্তু কিচেনটা ক্লিন হয়ে যায়।
আর বিরিয়ানির ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা টিপস ফলো করবেন, সেটা হচ্ছে যদি আপনারা অ্যালুমিনিয়ামের পাত্র নেন অথবা অন্য কোনো স্টিলের পাত্র নেন, তাহলে যে ঢাকনাটা দিবেন, ঢাকনার চারিদিকে কিন্তু আপনারা আটা দিয়ে সিল করে দিবেন যাতে হাওয়াটা না বের হয়। তা আমার যেহেতু ননস্টিকের প্যান, তাই ঢাকনাটা খুব আটো হয়ে আটে, তাই এটাকে আর আমি আটা দিয়ে দিলাম না। এমনিতে হাওয়া বের হবে না, শুধু ফুটোটা বন্ধ করে দিয়েছি। এখন একদম লো হিটে আমি এটাকে 1 ঘন্টার জন্য দোকায় বসিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বিরিয়ানিটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সফট হয়ে এসেছে। দশম বাচ্চারা একটু কথা বলছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। এই তো এখন একটু মশলা সবকিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছি। ওদিকে হাজবেন্ড আর ওদিকে নামাজ পড়ে চলে এসেছে, তো এখন আমরা সবাই খাবারটা খেতে বসবো। আর এই শুক্রবারের একটা দিন কিন্তু আমরা পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাই। তা না হলে কিন্তু দেখা গেছে হাজবেন্ড একসময় আসে, আমি একসময় খাই, ছোট ছেলেকে একসময় খাওয়াই, আবার বাচ্চারা স্কুলে থাকে। তো এই শুক্রবারের দিনটা আমরা সবাই আসলে খুব মজা করি, সবাই মিলে একসাথে খাই পরিবারের সবাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে। ততক্ষণ লোবাবাস ব্লগ এন্ড কিচেনের সাথে আপনারা থাকেন। আল্লাহ হাফেজ।